সংবিধান সংস্কার পরিষদ, বাংলাদেশের সংবিধানকে নতুন কাঠামোয় নতুন করে তৈরি করা, সেটাকে রিফর্ম করার একটা প্রচেষ্টা তিনি করবেন বলেছেন। কিছু পরিবর্তন তিনি আনার প্রচেষ্টা করছেন। অনেকে সেটাতে আবার আশঙ্কিত যে সংবিধানকে বদল করার একটা প্রচেষ্টা কেন হচ্ছে। বাংলাদেশের সংবিধান প্রথমবার পরিবর্তন হওয়ার প্রস্তাব, এটা প্রথমবার নয়, এর আগেও হয়েছে। ইতিহাসে ফিরে গেলে আমরা সেটা দেখতে পাই। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব যেটা রাখা হয়েছে এবং যেটা নিয়ে আমরা আলোচনা করব, বাংলাদেশের যে সংসদ রয়েছে, পার্লামেন্ট রয়েছে, সেটাকে দুটি হাউসে বিভক্ত করার একটা বাই ক্যামারাল, এখনো পর্যন্ত একটি হাউস ছিল, সেটাকে দুটি হাউস করে একটি আপার হাউস, ঠিক যেমন ভারতবর্ষের সংসদে লোকসভা এবং রাজ্যসভা রয়েছে। লোকসভা জনতার হাউস এবং রাজ্যসভা ইনডিরেক্ট ইলেকশন হয়, আপার হাউস বলা হয়। সেই রাজ্যসভার মতো একটি 100 সদস্য বিশিষ্ট আপার হাউস করার প্রস্তাব তিনি রাখছেন। তার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দুটি প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ। বাংলাদেশের যে নতুন প্রধানমন্ত্রী হবেন তার যে মেয়াদ, সে মেয়াদ কমিয়ে আনার কথা বলা হচ্ছে। মোহাম্মদ ইউনূসের এই যে প্রস্তাব, সেই নতুন প্রস্তাবের মধ্যে এটা থাকছে। দ্বিতীয় প্রস্তাব হলো রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। দেশে যিনি রাষ্ট্রপতি থাকুন না কেন তার ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। এই দুটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে আমরা আলোচনায় আজ আমাদের সাথে পেয়েছি একজন অতিথি, যে সাবেক দল যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সাইফুজ্জামান শেখর, যিনি সাবেক এমপি, সংসদ সদস্য বটে, এবং শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিবও বটে। শেখর সাহেব, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলার পর্দায়। প্রথম প্রতিক্রিয়া জানার চেষ্টা করব, আজকে মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে বড় ঘোষণা করেছেন, এই রেফারেন্ডাম বা গণভোটের যে ঘোষণা করেছেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেটাকে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টি আপনার মাধ্যমে আমি আজ তক যে দর্শক আছেন তাদেরকে, আমি যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার জন্য শুভেচ্ছা। আমি আপনার সূচনা বক্তব্যে একটি বিষয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা সরকারের যে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না। এটা ছিল সম্পূর্ণভাবে একটি মাল্টিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এখানে যারা সংবিধান, পবিত্র সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করার, তারা এই সরকারের সাথে, জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করেছেন। এবং এই বেইমানি করার কারণে ষড়যন্ত্রের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। এবং এটার পিছনে আপনারা জানেন যে একটি বৃহৎ রাষ্ট্র এই ষড়যন্ত্রের একটি বড় পার্ট ছিল। এবং সেখানে তারা সেই সরকারের বৃহৎ রাষ্ট্রের মুখপাত্র, তারা কিন্তু একাধিকবার বক্তৃতার মধ্য দিয়ে বিভিন্ন প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলেছেন যে বাংলাদেশের এই সরকার পরিবর্তনে তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট ছিল, তারা অনেক টাকা লগ্নি করেছেন এবং এই ষড়যন্ত্রটা সফল করেছেন। বেশ, আপনার পয়েন্ট ওয়েল টেকেন শেখর সাহেব, আপনার পয়েন্ট আমি নিলাম। আপনারা আওয়ামী লীগের স্টেটেড পজিশন যে ওটা গণঅভ্যুত্থান ছিল না, ওটা একটা মেটিকুলাসলি প্ল্যান্ড ডিজাইন ছিল সরকার পতন করার, আমি সেটা মেনে নিলাম। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু আজ যে ঘোষণা করেছেন সেটা নিয়ে আওয়ামী লীগের অবস্থান কি? দেখেন, এই অবৈধ ইউনূস সরকারের কোনো কিছু নেই আমাদের খুব বেশি কৌতূহল নেই। ডক্টর ইউনূস বারবার বলার চেষ্টা করেছেন যে উৎসব মুখর এবং অন্তর্ভুক্তিমূলক ইলেকশনটা উনি করবেন। অন্তর্ভুক্তিমূলক ইলেকশন যদি করেন, সেখানে একটি বড় অংশ, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক অংশ, সেটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং যে ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ বাংলাদেশের কি বড় রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে এইটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কোনোদিনও হতে পারে না। আর যে গণভোটের কথা বলেছেন, এই গণভোটের বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা আছে। এখানে ভোট লাগে না, নিজেদের মতো করে ডিক্লারেশন দেয় যে এত পার্সেন্ট মানুষ হ্যাঁ বলেছেন। আমরা দেখেছি, আমার জীবদ্দশায় আমি দেখেছি যে স্বৈরাচার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হ্যাঁ ভোট হয়েছিল, আমার এলাকার একটা সেন্টারে না ভোট পেয়েছিল, সব ভোট 0 ভোট পেয়েছিল হ্যাঁ, কিন্তু আমরা রেজাল্ট দেখেছিলাম যে 90% লোক বা 95% লোক গণভোটে হ্যাঁ বলেছেন। সুতরাং এইটা কোন নির্বাচন, এগুলো ফেক
অধ্যাপক ইউনূস আজকে সংবিধান সংশোধন করতে চায়, করে রাষ্ট্রপতি অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থা যেভাবে চলছে, সরকার ব্যবস্থা যেভাবে চলে, সেইভাবে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করে পাকিস্তানের আদলে বাংলাদেশকে চালাতে চায়, যেটা সংসদীয় গণতন্ত্রে আসলে শুভনীয় না, এবং পৃথিবীর কোন সংসদীয় গণতন্ত্রে সেটা নেয় একমাত্র পাকিস্তান। কারণ রাষ্ট্রপতি, আমি এই প্রশ্নটা করতে চাই, আপনি বাংলাদেশের সাবেক সাংসদ, এবং আমাদের দর্শক বন্ধুরা বিশেষ করে যারা ভারতবর্ষ থেকে দেখছেন এবং এপার বাংলায় পশ্চিমবঙ্গে যারা দর্শক রয়েছেন তারা জানতে চাইবেন, এখনো পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে সংসদ সদস্যরা নির্বাচিত হন ডাইরেক্টলি জনতার ভোটে। রাষ্ট্রপতি তিনি তো নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি নির্বাচিত নন বাংলাদেশে, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। না, অবশ্যই পার্লামেন্ট মেম্বাররা জনগণের প্রতিনিধি, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের কর্তৃক নির্বাচিত হন। এটা যদি আপনি ডাইরেক্ট না বলে তো ইনডাইরেক্ট, আমি যখন নির্বাচিত হচ্ছি ওই এলাকার আমি জনগণের প্রতিনিধি, আমার ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। এবং সংসদীয় গণতন্ত্র পৃথিবীর যে সমস্ত দেশে আছে সেই সমস্ত দেশের দিক যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু এই ব্যবস্থাটাই সারা বিশ্বে সংসদীয় যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে কিন্তু এইটাই মূল থাকে। শুধুমাত্র পাকিস্তানে যেখানে রাষ্ট্রপতিকে কিছুটা ক্ষমতায়ন করা হয়েছে। তো বাংলাদেশটা আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরে জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়ার পরে বাংলাদেশটি চলছে অনেকটা পাকিস্তানের মতো করে, এবং যারা 71-এ পরাজিত হয়েছিল সেই শক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে গিয়েছে, এবং তারা ওই আদলে রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, এবং রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি হতে চান। এবং যে কারণে এই মার্টিকুলাস ডিজাইনটি হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, এবং যে কারণে পৃথিবীর বৃহৎ একটি রাষ্ট্র এই ঘটনাটি ঘটিয়েছেন, তাদের যে স্বার্থ হাসিল করার দরকার সেই স্বার্থ হাসিল করার জন্য যা করণীয় সেটা করছে। শেখর সাহেব, আপনাকে আমি একটু আটকাচ্ছি, আপনি যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট করেছেন, আপনারা অভিযোগ করছেন, মানে এটা কি আওয়ামী লীগের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে? এটা কি আপনাদের আশঙ্কা না অভিযোগ যে আপনারা মনে করছেন ডক্টর ইউনূস তিনি রাষ্ট্রপতি হতে চান, এটা তার আকাঙ্ক্ষা? এটা অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করা, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ফেরত আনা, এইগুলো করার পিছনে মূল কারণ ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে চান, এবং ইউনূস রাষ্ট্রপতি চান দেখেই এটা। এবং এইটার পিছনে যে বৃহৎ রাষ্ট্রটি ইনভেস্টমেন্ট করেছিলেন, তাদের যে লক্ষ্য, তাদের যে লক্ষ্যটা পূরণ করবার জন্য তারা মূল ব্যক্তি হিসেবে বেছে নিয়েছেন এই অধ্যাপক ইউনূস। এবং আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে অধ্যাপক ইউনূস শান্তিতে নোবেল পাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ মাইক্রো ক্রেডিট কখনো শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য সহায়ক হতে পারে না। বেশ, আমি ওই বিষয়টাতে আমি এই মুহূর্তে যেতে চাই না, আপনাকে একটু আটকাচ্ছি, কিন্তু আমি আবার ফিরিয়ে আনতে চাই যে আলোচনায় যে যদি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটা এখনো পর্যন্ত ডক্টর ইউনূস বলছেন যে তার যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন সেটার ম্যান্ডেট খুব লিমিটেড, তাদের কাজ হলো একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন সরকারকে ক্ষমতা হস্তান্তর করা,